হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 12 এর ফার্স্ট ক্লাস দেখছি এবং ক্লাস 12 সেমিস্টার 3। আমি তোমাদের সুরজিৎ দাদা। আমি তোমাদের পুরো ফিজিক্স ক্লাসটা ইউটিউবে ফ্রিতে করাতে চাইছি। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ফার্স্ট টপিক ইলেকট্রোস্ট্যাটিক্স বা তড়িৎ, স্থির তড়িৎ। তাহলে দেখো, যখন আমরা চার্জ নিয়ে কথা বলি তখন আমরা তড়িৎ বিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করি। একটাকে আমরা বলছি ইলেকট্রোস্ট্যাটিক্স আর একটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স যেখানে আমাদের কি হয়, আধানগুলো স্থির থাকে, আর ইলেকট্রোডাইনামিক্স যেখানে আমরা গতিশীল আধানকে নিয়ে পর্যালোচনা করে থাকি। ওকে, আমাদের দুটোই এই সেমিস্টারের অন্তর্গত আছে। আজকে আমরা শুরু করছি ইলেকট্রোস্ট্যাটিক্স, অর্থাৎ স্থির আধানকে নিয়ে কাজকর্ম করতে হবে। তাহলে প্রথমেই আমাকে জানতে হবে যে আধান কি জিনিস। দেখো, আধান হলো পদার্থের সেই প্রপার্টিস বা এমন একটি কণিকা যা গ্রহণ বা বর্জনের মাধ্যমে বস্তুটি কি হয়, তড়িৎ দ্বারা আহিত হয় বা তড়িৎ পরিবহনের সক্ষম হয়, বা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এবং ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। তাহলে আধানের উৎস কি? এই আধানের উৎস সম্পর্কে আমাকে আগে জানতে হবে। দেখো, আধানের উৎস বলতে কি? আধানের উৎস আমাদের পরমাণু। ছোটবেলা থেকেই আমরা পড়ে এসেছি যে পরমাণু নিস্তড়িত। তার কারণ কি? পরমাণু নিস্তড়িত হওয়ার কারণ যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে সেখানে নাম্বার অফ প্রোটন এবং বাইরের ইলেকট্রন মহলে নাম্বার অফ ইলেকট্রন সেম, যার ফলে পরমাণুটা কিন্তু নিস্তড়িত হয়ে থাকে। ওকে, এইবার ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণুটি আহিত হয়। যদি ইলেকট্রন ইনটেক করে, ইলেকট্রন গ্রহণ করছে বা ইলেকট্রন ইনটেক করলে পরমাণুটি কি হচ্ছে, নেগেটিভ চার্জ হচ্ছে। আমরা যেটাকে বলি অ্যানায়ন। আবার ইলেকট্রন ত্যাগ করলে কি হচ্ছে, পরমাণুটি পজিটিভ আধানগ্রস্ত হচ্ছে। তাহলে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু আইদার অ্যানায়ন বা ক্যাটায়নে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ পরমাণুর মধ্যে কিন্তু একটা আধানগ্রস্ততা দেখা যাচ্ছে। তাহলে আমরা পেলাম ইলেকট্রন বর্জন করলে ধনাত্মক আধান আর ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আধান। দেখো, পরমাণুর তো নির্দিষ্ট একটা ভর আছে। এবার যদি ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আধান হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা কমে গেল। যে কটা ইলেকট্রন কমলো সেই পরিমাণ কিন্তু ভর হ্রাস পরমাণুর হলো। অর্থাৎ ধনাত্মক আধানের ক্ষেত্রে কিন্তু পরমাণুর যে ভর সেটা কমে যায়, আর ঋণাত্মক আধানে কি হচ্ছে, কিছু ইলেকট্রন গ্রহণ করছে। যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ করছে সেই পরিমাণ কিন্তু ভর বৃদ্ধি পাচ্ছে। এবার ইলেকট্রনের মাস অফ ইলেকট্রন, এটা আমাদের প্রত্যেকের জানা আছে যে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি এই পর্যন্ত হয়ে থাকে, তাই তো? তাহলে ভরের পরিবর্তন কত? যদি এন খানা ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয়, তাহলে এন ইন্টু এমই, যেখানে এমইটা কি, ইলেকট্রনের মাস 9.11 ইন্টু 10⁻31 কেজি।
তাহলে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। নেক্সট দেখো, যখনই আমি পরমাণু বা অ্যাটমের কথা বলবো, যে কোনো পদার্থ নির্দিষ্ট সংখ্যক পরমাণু নিয়ে গঠিত। এবার এই পরমাণুর সংখ্যা তো আর ভগ্নাংশ হতে পারে না, তাহলে নাম্বার অফ অ্যাটম বা পরমাণু সংখ্যা এটা কি পূর্ণ সংখ্যা হয় বা ইন্টিজার নাম্বার হয়। তাহলে অ্যাটমটা যে ইলেকট্রনগুলো নিয়ে তৈরি হচ্ছে সেটাও কি পূর্ণ সংখ্যা। তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইন আ অ্যাটম এটাও ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এই কথাটুকু ক্লিয়ার? তার মানে যে কটা ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে সেই পরিমাণ আধান বস্তুটা কি হবে, ধনাত্মক হবে বা ঋণাত্মক হবে। তাহলে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের সংখ্যা সেটাও একটা ইন্টিজার। তার জন্য প্রথম যে কনসেপ্ট আসে সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন, যে কোনো একটা বস্তুর সব থেকে ক্ষুদ্র স্বাধীন আধান কত, ইলেকট্রনের আধানের সমান, আইদার পজিটিভ নতুবা নেগেটিভ। আর মোট আধান সবসময় কি হবে, এই ই এর গুণিতক হবে। তাহলে আমি বলতে পারি যে কোনো আহিত বস্তুতে মোট আধান কিউ ইকুয়াল টু কি প্লাস মাইনাস এন ই, যেখানে এন কি আমাদের পূর্ণ সংখ্যা, 1 2 3 4 এরকম হতে পারে। এই যে যেমন 2.5 এই জিনিসটা কিন্তু হবে না, কারণ ফ্র্যাকশন অফ ইলেকট্রন তো বেরোচ্ছে না, ইন্টিজার নাম্বারে বেরোচ্ছে। ওকে, কথাটা ক্লিয়ার? দেখো আবার কি বলছে, আধানের মান কখনো বেগের উপর নির্ভর করবে না। ইলেকট্রন যদি হাই স্পিডে স্পিন করে তাও কিন্তু এর আধানের পরিমাণটা কনস্ট্যান্ট থাকবে। নেক্সট পয়েন্ট কি, যে কনজারভেশন অফ চার্জ বা আধানের সংরক্ষণ। আধানের সংরক্ষণ বলছে কোনো আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, অর্থাৎ বিক্রিয়ার আগে এবং পরে মোট আধান কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। কোয়ান্টাইজেশন, কনজারভেশন অফ চার্জেস। তাহলে কি বলছে, যে আধান সৃষ্টি বা ধ্বংস করা যাবে না, বিক্রিয়ার প্রারম্ভে এবং বিক্রিয়ার শেষে মোট আধান কনস্ট্যান্ট থাকবে। তাহলে কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি। ছোটবেলায় তোমরা তড়িৎ বিশ্লেষণ পড়ছো তাই না? তাহলে তড়িৎ বিশ্লেষণের এক্সাম্পল দেখি। সব থেকে সিম্পল তড়িৎ বিশ্লেষণ দেখাবো, যে মনে করো খাদ্য লবণ NaCl। তাহলে NaCl এর যদি আমি ইলেকট্রোলাইসিস করি তাহলে কি আসছে, Na প্লাস প্লাস Cl মাইনাস, Na প্লাস ক্যাটায়ন এবং ক্লোরিন মাইনাস হচ্ছে অ্যানায়ন। তাহলে বিক্রিয়ার শুরুতে বিফোর রিয়াকশন কি আছে, NaCl আছে। তাহলে NaCl এ কি একটা যৌগ, তাহলে এর টোটাল চার্জ কত, 0, মোট আধান 0। আফটার রিয়াকশন কি হচ্ছে, দেখো সোডিয়াম প্লাস ক্যাটায়ন, তাহলে এইখানে আধানের পরিমাণটা কত, প্লাস ই, একটা প্রোটনের আধান, আর ক্লোরিনের আধান কি মাইনাস ই, একটা ইলেকট্রনের আধান, হোয়ার ই ইজ আমরা জানি 1.602 ইন্টু 10⁻⁻⁻19 কুলম্ব। তাহলে আফটার রিয়াকশন টোটাল চার্জটা আমাদের কত দাঁড়াচ্ছে,
বা মোট আধান প্লাস ই প্লাস অফ মাইনাস ই, দ্যাট মিনস দিস ইজ অলসো জিরো। তাহলে বিক্রিয়ার শুরুতে এবং বিক্রিয়ার শেষে দেখলাম আমরা মোট আধান কিন্তু সংরক্ষিত থাকছে। আর অ্যানাদার এক্সাম্পল দেখো, যে রেডিও অ্যাক্টিভ বিটা ডিকে, তেজস্ক্রিয় বিটা নির্গমন। বিটা কণা নির্গমন। তাহলে বিটা কণা বেসিক্যালি কি হয়, নিউক্লিয়াস থেকে আমাদের বিটা কণা বেরোচ্ছে। নিউক্লিয়াসের মধ্যে কি হয়, সবসময় প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে পরিবর্তিত হয়। এর জন্য কি হয়, নিউক্লিয় বলের প্রাদুর্ভাব ঘটে। আমরা ক্লাস 10-এ তেজস্ক্রিয়তা যখন পড়েছি তখন পড়েছিলাম। তাহলে একটা নিউট্রন আমাদের জানি আমরা নিস্তড়িত। নিউট্রন ভেঙে কি হবে, একটা প্রোটন তৈরি করবে, একটা ইলেকট্রন তৈরি করবে, আর এনার্জি রূপে অ্যান্টি নয়ট্রিনো পার্টিকেল তৈরি করবে। এখন আমাদের সবারই জানা আছে যে নিউট্রনের আধান কত, নিউট্রনের আধান হচ্ছে 0। নিউট্রনের আধান 0, প্রোটনের আধান হচ্ছে পজিটিভ ইলেকট্রিক চার্জ, আর ইলেকট্রনের আধান মাইনাস ইলেকট্রনিক চার্জ, অ্যান্টি নয়ট্রিনো 0। সো এই রিয়াকশনেও বিফোর রিয়াকশন চার্জ 0, আর আফটার সেটাও কি প্লাস ই মাইনাস ই প্লাস 0, দিস ইজ অলসো 0। তাহলে আমরা দেখতে পেলাম যে এইখানেও কিন্তু আমাদের আধান কি থাকছে, সংরক্ষিত থাকছে, তাই তো? এটাকে আমি একটুখানি হালকা সরিয়ে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই রেডিও অ্যাক্টিভ বিটা ডিকের ক্ষেত্রেও আমার চার্জের কনজারভেশন থিওরি কিন্তু স্যাটিসফাই করছে। নাও দেখ, নেক্সট আসছে আমাদের যে পৃথিবী পৃষ্ঠে আধান বা পরিবাহীর পৃষ্ঠে আধান, সরি পৃথিবী পৃষ্ঠে বলে ফেলেছি, পরিবাহীর পৃষ্ঠে আধান। দেখো যে কোনো কন্ডাক্টরের কি হয়, আধান সারফেসে থাকে, ইনসাইড দ্য কন্ডাক্টর চার্জ 0 থাকে। ইনসাইড কন্ডাক্টর চার্জ থাকবে 0। এই কারণে যদি কখনো বজ্রপাত হয়, তুমি কোনো গাড়ির মধ্যে গিয়ে বসে থাকো, তাহলে তুমি সুরক্ষিত থাকবে। কেন? বজ্রপাতের সময় যে আধান দ্বারা আহিত হবে, গাড়ির বাইরের পৃষ্ঠ বা মেটালিক সারফেসটা হবে, কিন্তু ইনার সারফেস বা ভিতরে কোনো আধান থাকে না। তার জন্য কিন্তু তুমি সেফ থাকছো। তাহলে পরিবাহীর বাইরের পৃষ্ঠে আধান অবস্থান করে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে কি, যে সমধর্মী আধান বা লাইক চার্জ কি করবে, বিকর্ষণ করবে, আর আনলাইক চার্জ বা বিষম আধান আকর্ষণ করে। যেমন কি, দেখো স্কুলে দেখবে দুটো ছেলে বন্ধু যতই ভালো হোক, তাদের মধ্যে মারামারি হবে, কিন্তু একটা ছেলে বন্ধুর যদি সুন্দরী কন্যা গার্লফ্রেন্ড থাকে, তাহলে তার সাথে কি করবে, সে গলা চড়াচড়ি করে বসে থাকবে, তার মানে তার প্রতি একটা আকর্ষণ আছে। তাহলে আমাদের রিয়েল লাইফেও বিপরীত বস্তুর প্রতি আমাদের আকর্ষণ থাকে। ঠিক তেমনি আধানের ক্ষেত্রেও কি, যে সমধর্মী আধান বা দুটো পজিটিভ চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, দুটো নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু একটা পজিটিভ এবং একটা নেগেটিভ চার্জ কি করবে, পরস্পরকে কিন্তু আকর্ষণ করবে। নেক্সট দেখো,
দুটোই আমার পদার্থের ফান্ডামেন্টাল প্রপার্টির মধ্যে আসে, একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে মাস। দেখো এদের মধ্যে কিছু প্রপার্টির ডিফারেন্স দেখো, যে আধান সবসময় ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, কিন্তু কোনো বস্তুর মাস কখনো ঋণাত্মক হয় না, মাস অলওয়েজ ধনাত্মক রাশি। আধান কণার বেগের উপর নির্ভর করে না, কিন্তু যদি কোনো বস্তু প্রায় আলোর বেগের সমান বেগ নিয়ে চলতে থাকে বা আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে চলতে থাকে, তাহলে তার মাস কি হয়, বেড়ে যায়। তা এই রিলেশনটা কি, এম ইকুয়াল টু m0 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে m0টা কি, m0 হচ্ছে স্থির অবস্থার ভর বা রেস্ট মাস, ভি হচ্ছে কণার বেগ, আর সি শূন্য মাধ্যমে আলোর বেগ। এখন রিলেশনে দেখো, যদি সিটা ভিটা সি এর সমান হয়ে যায়, মানে একটা বস্তু কণা যদি লাইটের ভেলোসিটিতে চলে, তাহলে আমরা কি দেখছি, এম ইকুয়াল টু দেখছি সাম m0 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন যদি ভিটা আমাদের সি এর সমান হয়, তাহলে কি আসছে, m0 বাই রুট ওভার 1 মাইনাস 1, তাহলে m0 বাই 0 সামথিং বাই 0, মানে কি ইনফাইনাইটলি লার্জ নাম্বার হয়ে যাবে, মানে মাস কিন্তু অত্যাধিক বেড়ে যাবে বা ভর অসীম হয়ে যাবে। তারপর কি, আমাদের আধান কখনো ফ্র্যাকশনাল কোয়ান্টিটিতে হয় না, আধান সবসময় কোয়ান্টাইজড, কিন্তু ভরের কোয়ান্টাইজেশন এখনো অবধি কিন্তু প্রুফ হয়নি। আধান সর্বদা সংরক্ষিত থাকে, ভর কিন্তু সংরক্ষিত থাকে না। দেখো যখন যখন আইনস্টাইনের ই ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্রটা আসেনি, তখনও পর্যন্ত আমরা পড়ে এসেছি ভর সংরক্ষিত থাকে, কিন্তু ই ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্র আসার পরে আমরা জানতে পেরেছি যে ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হয়। যদি এম মাসের কোনো পদার্থকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করা হয়, তাহলে সেই শক্তির মান হবে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। বলের প্রকৃতি কি, দেখো আধান সবসময় আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম ফোর্সকে মেনে চলে, তাই তো। আর ভর কি, ভর আমাদের সবসময় গ্রাভিটেশনাল ফোর্স মেনে চলে বা মহাকর্ষ সূত্র মেনে চলে। তাহলে এই যে স্থিরতাড়িতিক বল, সেটা আকর্ষণ বা বিকর্ষণ উভয় প্রকার হতে পারবে, কিন্তু মহাকর্ষ বল কিন্তু সবসময় আমাদের আকর্ষণ ধর্মী হয়ে থাকে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, নাও নেক্সট দেখ, কোনো একটা বস্তুকে আমরা কি কিভাবে আহিত করতে পারি। আহিত করার কতগুলো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি ফ্রিকশন বা ঘর্ষণের মাধ্যমে। ঘর্ষণের মাধ্যমে কোনো বস্তুকে আমরা আহিত করতে পারি। যে যদি দুটো বস্তুকে ঘর্ষণ করা হয় পরস্পরের সাথে, তাহলে কি হয়, ঘর্ষণের ফলে একটা বস্তু থেকে অন্য বস্তুতে ইলেকট্রন সঞ্চারিত হয়, যার ফলে বিপরীত আধান কিন্তু অ্যাকুমুলেট হবে। একটা বস্তুতে ধনাত্মক আধান অ্যাকুমুলেট হয়, একটা বস্তুতে ঋণাত্মক আধান অ্যাকুমুলেট হয়। আমাদের এখনকার পড়ার সাপেক্ষে যুক্তিযুক্ত নয়, কিন্তু একবার দেখে রাখবে, নিচু ক্লাসে আমরা পড়েছি যে স্থির তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই জিনিসটা তোমরা একটু বই থেকে দেখে নেবে, এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট নয়। আবার কি, যদি আবেশের মাধ্যমে যদি একটা আহিত বস্তু বা আধানগ্রস্ত বস্তুকে একটা অনাহিত বস্তু বা তড়িৎ নিরপেক্ষ পরিবাহীর কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে কি হবে। দেখো আহিত বস্তু একটা দ্বন্দ্ব দেখছো, যে এখানে আমার কতগুলো পজিটিভ চার্জ আছে,
আর নিরাহিত পরিবাহীতে কি হয়েছে, আমার পজিটিভ এবং নেগেটিভ চার্জ মিলে নেট চার্জ 0। যেই এটাকে কাছে নিয়ে যাব তখন কি হবে, এই পজিটিভ প্রান্তের কারণে নেগেটিভ আধানগুলো এক জায়গায় পজিটিভ যে তড়িৎদ্বার তার দিকে এগিয়ে আসছে এই, আর পজিটিভ আধানগুলো কিন্তু দূরে সরে যাচ্ছে, যার ফলে কিন্তু একটা সাইডে নেগেটিভ আধানের অ্যাকুমুলেশন দেখা যাচ্ছে এবং একটা সাইডে পজিটিভ আধানের আমরা অ্যাকুমুলেশন বা গচ্ছিত অবস্থায় দেখতে পাচ্ছি। তার মানে স্পর্শ না করেও অন্য বস্তুতে আধান কিন্তু সৃষ্টি করা যায়। আরেকটা কি, কন্ডাকশনের মাধ্যমে, যে একটা আহিত বস্তুকে কি করা হয়েছে, একটা তড়িৎ নিরপেক্ষ বস্তুর কন্ট্যাক্টে রাখা হয়েছে। তাহলে এখানে কি পজিটিভ চার্জের গ্রেডিয়েন্ট বেশি, এখানে পজিটিভ চার্জ কিন্তু গ্রেডিয়েন্ট 0, যার ফলে কি হবে, এখান থেকে কিছু ইলেকট্রন এই এতে চলে যাবে এবং দুটোতেই কিছুক্ষণ পরে দেখা যাবে পজিটিভ আধানের কিন্তু সঞ্চার ঘটেছে। এই ঘটনাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। চলো নেক্সট আমাদের আসছে আজকের টপিক, যেটা কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলছে, যে দুটো বিন্দু আধানকে যদি একটা নির্দিষ্ট দূরত্বে রেখে দেওয়া যায় তাহলে তাদের মধ্যে কি হয়, স্থিরতাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বল দেখা যায়। এবং এই যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এটা আধান দুটির গুণফলের সমানুপাতিক হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একটা পজিটিভ Q1 আধান আছে আর একটা পজিটিভ ধরে নিচ্ছি যে Q2 আধান আছে এবং এদের মধ্যে সেপারেশনটা R। তাহলে স্পষ্টত কি এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। তাহলে এই যে বলটা কাজ করছে, এই বল F আধান দুটোর গুণফল Q1 এবং Q2 সমানুপাতিক হবে। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। আর দূরত্বটা যেহেতু R, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাহলে F প্রপোর্শনাল টু 1/r²। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার এই 1 আর 2 এ যদি যৌগিক ভেদের উপপাদ্য লাগাই তাহলে আমরা কি পাবো, F প্রপোর্শনাল টু, আমরা দেখতে পাচ্ছি Q1 ইন্টু Q2/r²। এইবার এই F প্রপোর্শনাল সিম্বল তুললে একটা কনস্ট্যান্ট আসে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক Q1 Q2/r²। এইটা দাঁড়ালো আমাদের কুলম্বের সূত্রের কিন্তু গাণিতিক রূপ। আই থিঙ্ক এটা। এইবার আমাদের এখান থেকে আরো কিছু বিষয় পড়তে হবে। দেখো, তাহলে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ আমি পেলাম এইটা, F ইকুয়াল টু Q1 Q2/r², আর F ইকুয়াল টু K Q1 Q2/r²। এবার কেটা কি জিনিস, কেটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই যে কে, এর মান সিজিএস এ 1 হয়, সিজিএস পদ্ধতি, আর কে এর মান 1/4πε0 হবে এসআই পদ্ধতি। এই ε0 একে বলে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ইলেকট্রিক পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। ε0 মানটা দেখে নাও, মানটা আমাদের কাজে লাগবে 8.854, এইটুখানি মাথায় রাখবে, ইন্টু 10⁻⁻12 কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। তাহলে ε0 ভ্যালু কত হলো, 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কয়ার নিউটন ইনভার্স
মিটার টু দি পাওয়ার -2। ওকে, তাহলে যখন আমি এসআই পদ্ধতির কথা বলবো তখন আমাদের এফ এর মানটা দাঁড়ালো f equal to 1/4 pi epsilon 0 q1 q2 by r square. ওকে, নাও সিজিএস এ কে এর মান হচ্ছে 1, এখানে এটা ভুল রয়েছে, তাহলে শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কুলম্ব ফোর্সের ভ্যালু কত হচ্ছে, যে q1 q2 by r square, এইটা আমাদের দাঁড়াচ্ছে। ওকে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই 1/4 পাই এপসাইলন 0 এর মানটাকে মনে রাখতে হবে। তাহলে 1/4 পাই এপসাইলন 0 এর মান কত, 9 × 10⁹। ইউনিটটা কি হবে দেখো, 1/4 পাই এপসাইলন 0 এটাকে উপরে নিয়ে যাও, কোনটার কথা বলছি ভালো করে দেখো, এই যে 1/4 পাই এপসাইলন 0 এটাকে উপরে নাও, তাহলে এর জায়গায় কি আসবে, ফোর্স এফ চলে আসছে, তাহলে ফোর্স নিচে, নিউটন ইনভার্স, রাইট, কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এখানেও কিন্তু ইউনিটটা ভুল আছে, কে এর মানটা। ওকে, আই থিঙ্ক দিস মাচ ইজ ক্লিয়ার। না ঠিক আছে ঠিক আছে, আমি ভুল বলেছি, 1/4 পাই এপসাইলন 0 মান তো জানতে চাইছি। সরি, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। তাহলে এইটা হবে আমাদের 1/4 পাই এপসাইলন 0 মান। এপসাইলন 0 কে আমরা বলছি যে শূন্য মাধ্যমে কি তড়িৎ ভেদ্যতা। এবার আমাদের কিছু কনসেপ্ট পড়তে হবে। দেখো, কুলম্বের সূত্রের কিছু লিমিটেশন আছে। কি লিমিটেশন, শুধুমাত্র বিন্দু আধানের জন্যই প্রযোজ্য, দূরত্বটা অবশ্যই 10⁻15 এর থেকে বেশি হতে হবে। 10⁻15 এর যদি কম হয়ে যায় তাহলে 10⁻15 মিটার, এটা কি, এটা আমাদের পরমাণু নিউক্লিয়াসের সাইজ। তাহলে পরমাণু নিউক্লিয়াসের সাইজে যদি আমি চলে যাই তাহলে সেখানে আমাদের নিউক্লিয় বল কাজ করে নাকি কুলম্ব বল কাজ করে, এবং নিউক্লিয় বল আমাদের কুলম্ব ফোর্সের থেকে বেশি শক্তিশালী, তার জন্য সেখানে কুলম্ব ফোর্সকে নেগলেক্ট করা হয়। ওকে, আর কি মাথায় রাখবো, আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে, এটা একটা সেন্ট্রাল ফোর্স অর্থাৎ রেডিয়াসের উপর ডিপেন্ড করছে, আর এটা ইনভার্স স্কয়ার ল মেনে চলবে। দেখো কুলম্ব ফোর্স কি পেলাম, এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই আর স্কয়ার, তার মানে এফ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে এটা ইনভার্স স্কয়ার ল মানে। আর কি, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল, হ্যাঁ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। আর কি, এটা একটা কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, দুটো তিনটে কথা বলার আছে, যে কনজারভেটিভ ফোর্স কি। সংরক্ষী বল, বা সংরক্ষী বল,
দেখো, যে বলের প্রভাবে কৃতকার্য পথের উপর নির্ভর করে না, তা সেই বলকে আমরা সংরক্ষী বল বলে থাকি। আমরা কার্যক্ষমতা শক্তির ক্ষেত্রে পড়েছিলাম যে, মনে করো এখানে একটা বস্তু কণার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, করার ফলে বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে গেছে। তাহলে এটা একটা এ অবস্থান, এটা বস্তু বি অবস্থান। যে কোনো পথ বরাবর যাক, এই যে তিনটে পথ দেখালাম, 1 নম্বর পথ, 2 নম্বর পথ, 3 নম্বর পথ, এই তিনটে পথের যে পথ অবলম্বন করি এ টু বি যাক না কেন, সেক্ষেত্রে W1 ইকুয়াল টু আমার W2 হবে, ইকুয়াল টু আমার W3 হবে। যদি এটা হয় তাহলে এ বস্তু কণার উপর যে বলটা প্রয়োগ হয়েছে তাকে আমরা সংরক্ষী বল বলবো। তাহলে স্থিরতাড়িতিক আকর্ষণ বল একটা সংরক্ষী বল, এই জায়গাটা মাথায় রাখতে হবে। আরো কিছু মাথায় রাখতে হবে। দেখো, কুলম্ব ফোর্স আমরা পেয়েছি F ইকুয়াল টু কি 1/4πε0 Q1 Q2/r², আমি ভেক্টর ফর্মে লিখছি r কে। আচ্ছা, এবার আমরা নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছি। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র কি বলে? যে দুটো বিন্দু ভর আছে m1 আর m2, এরা r ডিস্টেন্স সেপারেটেড হয়ে রয়েছে, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হয় আমরা ক্লাস 11-এ পড়েছি। F ইকুয়াল টু ক্যাপিটাল G m1 m2 বাই r², r ক্যাপ। দেখো, দুটো দেখতে অনেকটা একই রকম না? তাহলে কুলম্ব ফোর্স Fc অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স Fg দুটোই কি? দুটোই আমার ইনভার্স স্কয়ার ল মেনে চলে। Fc অ্যান্ড Fg দুটোই কি মানবে? ইনভার্স স্কয়ার ল। আচ্ছা, কারণ দুটোই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই একটা। দেখো, জি কে কিন্তু আমরা সার্বজনীন ধ্রুবক বলেছিলাম, তাই তো? জি কি? জি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। যার মান কত ছিল? 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। রাইট? এটাই তো ছিল। আচ্ছা, কেন? কারণ হচ্ছে জি এর মান মাধ্যমের উপর ডিপেন্ড করছিল না। যে দুটো ভরকে তুমি চাঁদে নিয়ে যাও বা সূর্যে নিয়ে যাও বা মহাসমুদ্রের তলায় নিয়ে যাও, যেখানেই খুশি নিয়ে যাও না কেন, তাদের মধ্যে যে মহাকর্ষ বল সেটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। কিন্তু এই যে আমাদের স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষেত্রে বা কুলম্ব ফোর্সের ক্ষেত্রে এই যে কোয়ান্টিটিটা আছে 1/4πε0, এই ε0 মান কিন্তু চেঞ্জ হয়ে যায়। ε0 শূন্য মাধ্যমে, মাধ্যম পরিবর্তনে কি হয়? কুলম্ব ফোর্সের মান চেঞ্জ হয়। আর কি ডিফারেন্স রয়েছে? মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণ বল, স্থির তাড়িতিক বল কিন্তু আকর্ষণ বল বা বিকর্ষণ বল দুই হতে পারে। এই কথাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যেভাবে পড়িয়ে দেবো তারপরে কিন্তু তোমাদের আর থিওরি পড়তে হবে না। নেক্সট দেখো, এই একটু যে কথাগুলো বললাম সেগুলোই রয়েছে। যে
স্থিরতাড়িতিক বল এবং মহাকর্ষ বলের মধ্যে কিছু পার্থক্য এবং সমধর্মিতা লিখে দিয়েছি। দুটোই সংরক্ষী বল এবং ইনভার্স স্কয়ার ল মেনে চলবে এবং সেন্ট্রাল ফোর্স। মাধ্যমের উপর কুলম্ব ফোর্স নির্ভর করে, মহাকর্ষ বল করে না। মহাকর্ষ বল আকর্ষণ ধর্মী আর স্থিরতাড়িতিক বল আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে। গ্র্যাভিটেশনাল ফোর্স ইউনিভার্সাল কিন্তু ইউনিভার্সাল নয়। গ্র্যাভিটেশনাল ফোর্স অত্যন্ত দুর্বল কিন্তু তুলনামূলক শক্তিশালী। কেন এবার বলছি দেখো, আমরা ফোর্স অফ গ্র্যাভিটির কথা বলছি, তাহলে ফোর্স অফ গ্র্যাভিটি এফ জি ইকুয়াল টু আমরা কি লিখেছি, জি m1 m2 বাই আর স্কয়ার। মাসের কথা বাদই দাও, জি এর ভ্যালু কত, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। আর কুলম্ব ফোর্স এফসি এটা কত, 1/4πε0 q1 q2 বাই আর স্কয়ার। আচ্ছা এখানে আর কে দিয়ে দাও, আধান দূরত্ব এগুলো বাদ দাও। এই যে কে সমান সমান আমাদের 1/4πε0 এর মান কত, 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -। তাহলে এই যে ধ্রুবক দুটো এদের অর্ডার কত দেখো তো, 10⁻11 আর এর অর্ডার কত, 10⁻9। তাহলে বড় কে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হলো বড়। তাহলে আমাদের যখন নিউমেরিক্যাল করতে হবে, যেখানে ফোর্স অফ গ্র্যাভিটি এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স একসাথে থাকবে, ফোর্স অফ গ্র্যাভিটিকে আমরা চুপিসারে নেগলেক্ট করব। এই কথাটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট আসুন আমরা তড়িৎ ভেদ্যতা সম্পর্কে বলবো। তাহলে তড়িৎ ভেদ্যতা সম্পর্কে যখন বলছি দেখো, ভ্যাকিউমে আমরা কুলম্ব ফোর্স পেয়েছি 1/4πε0 q1 q2 বাই আর স্কয়ার। ε0 কে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বলা হয়েছে। এবার যদি মাধ্যমকে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে আমরা এটা কি লিখতে পারবো, যে ε0 পরিবর্তে এপসাইলন লিখব। তাহলে এপসাইলন কি, এপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তুমি জল মাধ্যমে নিয়ে গেছো, জল মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। বা পারমিটিভিটি অফ দা মিডিয়াম। এখন এখান থেকে একটা কনসেপ্ট আসে যে পরা বৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, এই কনসেপ্টটা আসে। তাহলে এই কনসেপ্টটাও আমাকে আনতে হবে। বেসিক্যালি কোন মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে আমরা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে থাকি। দেখো তাহলে রিলেটিভ পারমিটিভিটি এপসাইলন আর বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা ইকুয়াল টু কি, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার সাপেক্ষে অন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাত। তাহলে এপসাইলন বাই এপসাইলন 0, এটাকে সামটাইম আমরা কাপ্পা দিয়ে ডিনোট করি। কাপ্পাকে আমরা বলছি পরাবৈদ্যুতিক ধ্রুবক। দেখো তো এই যে প্রথমটা ভ্যাকিউমে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর কোন মাধ্যমের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এদের যদি আমি অনুপাত করি জিনিসটা কি দাঁড়াবে, এদের অনুপাতটা করলে আমরা পাবো কি, এপসাইলন বাই এপসাইলন 0।
ওকে, তার মানে শূন্য মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল স্থিরতাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বল এবং সেই আধানদ্বয়ের মধ্যে অন্য মাধ্যমে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের অনুপাতকে আমরা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে পারি। তাহলে এই যে রিলেশনটা আমি লিখলাম এপসাইলন আর ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন জিরো, এখান থেকে মাধ্যমের তড়িৎভেদ্যতা কত আসছে? এপসাইলন ইকুয়াল টু এপসাইলন আর এপসাইলন জিরো। তাহলে এফ মিডিয়াম কত দাঁড়াবে? ছিল কত? 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে এটাকেই আমি লিখতে পারবো 1/4 পাই এপসাইলন জিরো এপসাইলন আর Q1 Q2 বাই আর স্কোয়ার আর ক্যাপ। এই জিনিসটা কিন্তু আমরা লিখে দিতে পারবো। তাহলে আশা করি এই অবধি কথা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট দেখো একটা প্রবলেম। দেখো বলছে যে বায়ু মাধ্যমে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে 16 ডাইন আর অন্য কোনো মাধ্যমে 4 ডাইন। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? একটু আগে পড়লাম যে এফ ভ্যাকিউম বাই এফ মিডিয়াম, তাহলে এফ এয়ার বাই এফ মিডিয়াম 16/4 করলে 4, তাহলে কাপ্পার মান আসলে 4। তাহলে বলো যে আপেক্ষিক তড়িৎভেদ্যতার কোনো একক থাকবে? অ্যান্সার ইজ নো। কেন? কারণ দুটো বলের অনুপাত, তার জন্য আপেক্ষিক তড়িৎভেদ্যতার কিন্তু অনুরূপ কোনো একক থাকবে না। নেক্সট দেখো আধানের একক। আধানের একক আমরা সবাই ছোটবেলা থেকে জানি যে কুলম্ব হয়। ওকে, এসআই বদলি। তাহলে 1 কুলম্বের ডেফিনিশন কিভাবে বলবো? দেখো যে মনে করো এই একটা আধান আছে আর এই একটা আধান আছে, দুটো আধানের পরিমাণই হচ্ছে কিউ, আর এদের মধ্যে ডিস্টেন্স আছে হচ্ছে আর। এই আরটা কত? 1 মিটার। এবং এদের মধ্যে প্রযুক্ত বল এফ সমান সমান 9 × 10⁹ নিউটন। এটা যদি হয় তাহলে 9 × 10⁹ নিউটন ইকুয়াল টু কত আসবে? 1/4 পাই এপসাইলন জিরো কিউ স্কোয়ার বাই 1 এর স্কোয়ার করলে 1। এইটা হচ্ছে। এবার 1/4 পাই এপসাইলন জিরোর মান কত? 9 × 10⁹। তাহলে 9 × 10⁹ ইকুয়াল টু 9 × 10⁹ কিউ স্কোয়ার। 9 × 10⁹ বোথ সাইড দিয়ে কেটে যাচ্ছে, কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, সো কিউ ইকুয়াল টু 1 কুলম্ব। তার মানে দেখতে পাচ্ছি যে 1 মিটারের ব্যবধানে যদি দুটি সমপরিমাণ আধানকে রেখে দেওয়া যায় তাহলে তাদের মধ্যে যদি 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল কাজ করে তাহলে আধান দুটোকে আমরা বলবো 1 কুলম্ব আধান রয়েছে। সিমিলার কথা প্রযোজ্য হবে কার জন্য? ইএসইউ আধানের জন্য। যে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে যদি আধান দুটোর মধ্যে 1 ডাইন বল কাজ করে তাহলে আধানের মান হবে 1 ইএসইউ। আরো কিছু মাথায় রাখবো যে 1 মাইক্রোকুলম্ব, মাইক্রো মানে 10⁻⁶, 1 মাইক্রোকুলম্ব মানে 10⁻⁶ কুলম্ব। ওকে, 1 পিকোকুলম্ব 10⁻12 কুলম্ব। কুলম্ব এবং ইএসইউর মধ্যে যে রিলেশন, 1 কুলম্ব সমান সমান আমাদের যে 1 ইএমইউ, 1 ইএমইউ সমান সমান 3 × 10⁻10 ইএসইউ, এটা মাথায় রাখবো। বা 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ইএসইউ, এটা মাথায় রাখবো। এপসাইলন জিরোর মাত্রাটা তোমাদের জন্য আমি এইচডব্লিউ রাখছি, করে দেখবে। নেক্সট হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আচ্ছা, ভেক্টর রূপটা আমি একটু আলাদা প্রেজেন্টিং আরেকটা স্লাইডে করছি।
তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। দেখো আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম শিখেছিলাম ক্লাস 11। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমি এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে এঁকে নিচ্ছি। I think this is not. This is our Cartesian coordinate system এবং এই সিস্টেমে আমি দুটো আধানকে কনসিডার করব। এখানে একটা আধান কনসিডার করলাম এবং আরেকটা আধানকে কনসিডার করব, এই আরেকটা আধান আমি কনসিডার করছি। তাহলে এটা আমাদের মূলবিন্দু ও, এদিকে আমাদের এক্স অ্যাক্সিস, এদিকে আমাদের ওয়াই অ্যাক্সিস। এইখানে একটা আধান আছে, এই আধানটাকে আমি বলছি Q1 এবং Q1 আধানের যে পজিশন ভেক্টর সেটা হচ্ছে R1 ভেক্টর। আর এইখানে একটা আধান আছে যেটা হচ্ছে আমাদের Q2 আধান। এই Q2 আধানের পজিশন ভেক্টর হচ্ছে R। তাহলে Q1 আধান থেকে Q2 আধানের যে দূরত্ব সেটাকে আমি ডিনোট করছি R21 দ্বারা। মানে কি, 1 নম্বর আধান সাপেক্ষে 2 নম্বর আধানের যে দূরত্ব। ফিজিক্সে সবসময় উল্টো দিকে পড়তে হয়। R21 1 নম্বর আধান সাপেক্ষে 2 নম্বর আধানের দূরত্ব। তাহলে এই যে ত্রিভুজ, এখানে ট্রায়াঙ্গেল ল লাগাবো। ট্রায়াঙ্গেল ল লাগালে আমরা কি পাবো? দেখো, তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল, ভেক্টরের ত্রিভুজ সূত্র যদি কাজে লাগাই, R1 প্লাস R21 ইকুয়াল টু আমাদের R। তাহলে R21 ভেক্টর এটা কত হবে? R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, এটা আমাদের হবে। আচ্ছা, তাহলে Q1 আধানের জন্য Q2 তে যে বল প্রযুক্ত হচ্ছে, Q1 আধানের জন্য কোথায় Q2 তে যে ফোর্স লাগছে সেই ফোর্সের ভ্যালু কত? কুলম্ব ফোর্স। F21 মানে 1 নম্বর আধানের জন্য 2 নম্বরে প্রযুক্ত বল, সেটা কত হবে? 1/4πε0 Q1 Q2 বাই R21 স্কয়ার R21 ক্যাপ। তুমি এই ফরম্যাটেও রাখতে পারো, এবার তুমি মানও লিখতে পারো। কিভাবে লিখবো দেখো, আমরা বলতে পারি যে F21 সমান সমান 1/4πε0 Q1 Q2 বাই R21, এটাকে কিউব করে দিলাম, তাহলে উপরে একটা R21 দিয়ে গুণ হচ্ছে R21 ক্যাপ। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের F21 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 R21 মানে R2 মাইনাস R1, R2 মাইনাস R1 এর কিউব R21 ভেক্টর। তাহলে এই ফরম্যাটটাও কিন্তু আমরা রাখতে পারবো।
তাহলে আলটিমেটলি আমার কি আসলো? আলটিমেটলি আমাদের আসছে F21 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R2 মাইনাস R1 মড কিউব উপরে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এই জিনিসটা আসলো। তাহলে এই যে F21 যেটা লিখলাম এটাই কি কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম। ওকে, আমরা এটাকে একটু সাইড করে দেই যাতে একটু বুঝতে সুবিধা। ওকে, এই জিনিসটা দাঁড়ালো। এইবার একই কথা যদি আমি বলি যে 2 নম্বর আধানের জন্য 1 নম্বরে ফোর্স কত, তাহলে Q2 আধানের জন্য Q1 এ ফোর্স। দেখো শুধুমাত্র চেঞ্জ কে হবে, R21 এর জায়গায় R12 হবে, তাই তো? তাহলে এই R12 ভেক্টর তাহলে 2 নম্বর থেকে 1-এর দিকে ম্যাগনিটিউড তো সেম থাকবে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে একটা মাইনাস দেব R21 ভেক্টর। তাহলে বিষয়বস্তুটা কি দাঁড়াচ্ছে যে F12 বেসিক্যালি 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই মড R2 মাইনাস R1 তার হোল কিউব R12 ভেক্টর, বা এটাকে যদি একটু করে লিখি মাইনাস 1/4πε0 Q1 Q2 বাই R2 মাইনাস R1 তার কিউব R21 ভেক্টর। তাহলে বেসিক্যালি মাইনাস F21 আসলো, তাহলে F12 বেরোলো মাইনাস F21। তাহলে এই জিনিসটা কি? নিউটনের তৃতীয় সূত্র না, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যে 1 নম্বর আধান 2 নম্বরে যে বল প্রয়োগ করবে 2 নম্বর আধানও 1 নম্বর আধানের সমমুখী বিপরীত বল প্রয়োগ করবে। তার মানে এটা কি নিউটনস থার্ড লকে কিন্তু ওবে করছে। দিস ইজ বেসিক্যালি নিউটনস থার্ড ল। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। চলো নেক্সট কনসেপ্ট, ভেক্টর ফর্ম আমরা পড়লাম, এবার আসছে আমাদের উপরিপাতের নীতি। দেখো এটাও আমি একটু আলাদা করে তোমাদের বোঝাচ্ছি। যে আমাদের কুলম ফোর্স সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি মেনে চলে। তাহলে উপরিপাতের নীতি সুপারপজিশন প্রিন্সিপাল। দেখো আমরা আগে কি করলাম, দুটো বিন্দু আধানের জন্য কাজ করেছি। এবার মনে করো কোনো জায়গায় আমার অনেকগুলো আধান আছে, এই একটা আধান আছে, এখানে এই একটা আধান আছে, এখানে এরকম একটা আধান আছে, এখানে এরকম একটা আধান আছে, অনেকগুলো আছে। এখান থেকে কিছুটা দূরে আমার কিউ আধান রাখা আছে। তাহলে এটা হলো আমার Q1 Q2 সে Q3 Q4 এরকম এনখানা আধান আছে। তাহলে এই যে আধানের ক্লাস্টার, এই পয়েন্টটাকে আমি বলি সোর্স চার্জেস, আর যে আধানের উপর আমি মোট বল নির্ণয় করতে চাইছি তাকে আমি বলি ফিল্ড চার্জ or
টেস্ট চার্জ। ওকে, তাহলে এবার দূরত্বগুলো আমি দেখব। সাপোজ আমি প্রথম Q1 আধান থেকে Q2 আধান, এই একটা দূরত্ব হলো। Q2 থেকে Q3 থেকে Q4 থেকে 4, এইরকম অনেকগুলো আধান পেলাম। তাহলে Q1 থেকে Qর দূরত্বকে আমি বলছি R1 ভেক্টর। কি R2 থেকে Q2 থেকে Qর দূরত্ব R2 ভেক্টর। সিমিলারলি R3 ভেক্টর, R4 ভেক্টর, এরকম অনেকগুলো ভেক্টর আছে। তাহলে কি বলছে উপরিপাতের নীতি, যে প্রত্যেকটা আলাদা আলাদা আধানের জন্য কিউ আধানের উপর যে বল প্রযুক্ত হবে তাদের লব্ধি বলের পরিমাণ হবে কিউর উপর প্রযুক্ত মোট বল। তাহলে আমি বলতে পারি এফ টোটাল বা কিউর উপর প্রযুক্ত মোট বল ইকুয়াল টু F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর, এইভাবে যদি n খানা থাকে তাহলে Fn ভেক্টর অবধি। দেখো প্রত্যেকটা ফোর্সের মধ্যে একটা টার্ম কিন্তু কমন, কি Q/4πε0, Q/4πε0। প্রথম টার্মে কি পড়ে থাকবে Q1 R1 স্কয়ার R1 ক্যাপ, দ্বিতীয়টায় Q2 R2 স্কয়ার R2 ক্যাপ, এইভাবে n তমতে পড়ে থাকবে Qn/Rn স্কয়ার Rn ক্যাপ, এই জিনিসটা পড়ে থাকছে। ওকে, তাহলে এই টোটাল জিনিসটাকে আমি সামেশন দিয়ে লিখতে পারি, যে সামেশন ওভার I ইকুয়াল টু 1 to n Q/4πε0 QI/RI স্কয়ার RI ক্যাপ। তার মানে I এর মান 1 থেকে n অবধি নেবে। কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে বের করে দাও, যে Q/4πε0 সামেশন ওভার I ইকুয়াল টু 1 to n QI/RI স্কয়ার RI ক্যাপ। তাহলে দিস ইজ আমাদের এফ টোটাল বা টোটাল চার্জের যে ভ্যালু আসছে সেটা। তাহলে উপরিপাতের নীতি কি শুধুমাত্র আমাদের কুলম্ব ফোর্সের জন্য অ্যাপ্লিকেবল? না, ফোর্সের জন্য অ্যাপ্লিকেবল, বলের জন্য, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল বা তড়িৎ বিভব, এই সবগুলোর জন্যই কিন্তু আমাদের এই সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল। ওকে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একদম মাথায় রাখতে হবে, কেননা নিউমেরিক্যাল করতে গেলে কিন্তু লাগবে। এবং এই থিওরিটা আমি পড়াচ্ছি, এর পরে যেন তোমাদের বেশিবার থিওরি না পড়তে হয়, কারণ আমাদের সেমিস্টারের টার্গেট হচ্ছে এমসিকিউ কোশ্চেন, এক্সামে কিন্তু নিউমেরিক্যালস থাকবে, আর কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার না করলে কিন্তু নিউমেরিক্যাল করা যাবে না। ওকে, তাহলে আবার আমরা আমাদের জায়গাটায় ফিরে আসি। তাহলে উপরিপাতের নীতি আমাদের হলো। নেক্সট দেখো আমাদের নিরবিচ্ছিন্ন আধান বন্টন। নিরবিচ্ছিন্ন আধান বন্টন বলতে বুঝি দেখো, যে আমরা একটু আগে যা পড়ছিলাম সেটা হচ্ছে ডিসক্রিট চার্জের কথা বলছিলাম, যে একটা আধান আলাদা আলাদা। এবার মনে করো কিছু পরিমাণ আধানকে কোনো একটা বস্তুতে আমি সমানভাবে ছড়িয়ে দিয়েছি, যাতে বস্তুটার একক ডাইমেনশনে আধানের পরিমাণ সেম থাকে। একক ডাইমেনশন কেন বললাম?
একক মাত্রা আমরা তিন রকম ভাবতে পারি, যে দৈর্ঘ্য বরাবর, ক্ষেত্রফল বরাবর এবং আয়তন বরাবর। তাই আধান বন্টনকেও আমরা তিন ভাবে ভাবি, যে রৈখিক আধান বন্টন বা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, ক্ষেত্র আধান বন্টন বা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, এবং আয়তনীয় বন্টন বা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। এখন মনে করো যে আমার প্রথমে রৈখিক আধান বন্টন বা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, যে এল লেন্থের একটা পরিবাহী আছে, এই এল লেন্থের পরিবাহীতে কিউ পরিমাণ আধান রয়েছে। তাহলে এল দৈর্ঘ্যের পরিবাহীতে থাকে কিউ পরিমাণ আধান, তাহলে একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ কত হবে? কিউ বাই এল। তাহলে যেখানে আমি কোন পরিবাহী তার দেখবো, তার একক দৈর্ঘ্যে আধানের পরিমাণটা নির্ণয় করছি, এইটাকে আমরা বলছি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা লিনিয়ার চার্জ ডেন্সিটি। একক দৈর্ঘ্যে যে আধান আছে বা লাইন চার্জ ডেন্সিটি। রৈখিক আধান ঘনত্ব, দিস ইজ ল্যামডা ইকুয়াল টু আমাদের কিউ বাই এল। এই মানটা কিন্তু আমাকে মাথায় রাখতে হচ্ছে। ওকে, নেক্সট দেখো, আমরা পেলাম যে রৈখিক আধান ঘনত্ব ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। এবার যদি আধানটাকে আমি একটা চাদর এস সারফেস, এস দৈর্ঘ্যের বা এস ক্ষেত্রফলের একটা চাদরের উপর বিচ্ছিত করে দিয়েছি, তাহলে এই এস ক্ষেত্রফলের চাদরের উপর মোট আধান আছে কিউ। তাহলে একক ক্ষেত্রফলে কত? কিউ বাই এস। এটাকে আমরা বলছি সারফেস চার্জ ডেন্সিটি বা ক্ষেত্র আধান ঘনত্ব, that is our denoted as sigma equal to q by s. and similar way যদি কিউ পরিমাণ আধানকে আমরা ভি আয়তনের কোন ঘন বস্তুতে ছড়িয়ে দেই, তাহলে এটার আয়তন ভি, এর মধ্যে মোট আয়তন আছে কিউ। তাহলে একক আয়তনে যে পরিমাণ আধান আছে সেটা কি? রো ইকুয়াল টু কিউ বাই ভি। এটাকে আমরা বলছি ভলিউম চার্জ ডেন্সিটি, বা আমরা বলে থাকবো যে আয়তন আধান ঘনত্ব। ওকে, এবার ভেবে দেখ যে আমরা এখান থেকে ফোর্সের ভ্যালু কি করে বের করব। তাহলে এইটা আমরা একটু দেখব। চলো, প্রথমে আসছে যে রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে রৈখিক আধান বন্টন কি আছে? ধরে নাও আমার কাছে একটা এল দৈর্ঘ্যের পরিবাহী আছে, যার মধ্যে আমার কিউ পরিমাণ চার্জ রাখা আছে, এবং এই পরিবাহীর উপর অবস্থিত কোনো বিন্দু থেকে আমাকে আর ডিস্টেন্স দূরে অন্য একটা চার্জ কিউ প্রাইম আছে, এর উপর প্রযুক্ত বল নির্ণয় করতে হবে। তাহলে এল দৈর্ঘ্যের মধ্যে কিউ আধান আছে, সো আমাদের দৈর্ঘ্য আধান ঘনত্ব ল্যামডা ইকুয়াল টু আমাদের হবে কিউ বাই এল। এইবার আমি কি করব? এখানে একটা ক্ষুদ্র লাইন সেগমেন্টকে ভাবব, এই লাইন সেগমেন্টটা হলো ডিএল, আর ডিএল এর মধ্যে আছে ডিকিউ আধান। তাহলে ল্যামডা একক দৈর্ঘ্যে কত? ডিকিউ বাই ডিএল। তাহলে এই ডিকিউ আধানের জন্য কিউ আর দূরত্বে কিউ প্রাইমের উপর ফোর্স, সেটা হবে ডিএফ। ডিএফ ইকুয়াল টু কত? 1/4 পাই এপসাইলন 0 ডিকিউ কিউ প্রাইম বাই আর স্কয়ার। এবার ডিকিউর মানটাকে যদি পুট করি, তাহলে 1/4 পাই এপসাইলন 0 ল্যামডা ডিএল কিউ প্রাইম বাই আর স্কয়ার। আচ্ছা, ইউনিট ভেক্টরটা দেইনি, আর ক্যাপ।
আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে এবার পুরো পরিবাহীর জন্য তাহলে কি করতে হবে, এফ এর উপর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু, যেহেতু পরিবাহী তাহলে লাইন ইন্টিগ্রাল ডিএফ। তাহলে কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে বের করে দাও, যে কিউ প্রাইম বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার আর ক্যাপ। এইটা হলো রৈখিক আদান বন্টনের জন্য কুলম্ব ফোর্সের মান। আই থিঙ্ক এই অবধি কথা ক্লিয়ার। নেক্সট, ক্ষেত্র আদান বন্টনের জন্য ধরে নাও আমার এখানে কোনো একটা শীট আছে, এই শীটের ক্ষেত্রফল হচ্ছে এস, আর এই এস ক্ষেত্রফলে কিউ অ্যামাউন্টের আধান আছে, এবং এখান থেকে আর দূরত্বে আমার কিউ ড্যাশ আধান রাখা আছে। তাহলে এই কিউ ড্যাশ আধানের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে আমি আগে যেমন একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ধরেছি, এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফলকে ধরব। তাহলে এই ক্ষুদ্র ক্ষেত্রফলের মান আমি বলছি ডিএস, আর এই ডিএস এর মধ্যে ডি কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে ক্ষেত্র আদান ঘনত্ব সিগমা সমান সমান আমি জানি একক ক্ষেত্রফলে আদান কিউ বাই এস, or sigma equal to dq by ds, এটা আমরা পেয়েছি। তাহলে dq পরিমাণ আধানের জন্য r ডিস্টেন্স দূরে q প্রাইম আধানে প্রযুক্ত বল, দ্যাট ইজ আমরা বলতে পারি f df ইকুয়াল টু কত, 1/4 পাই এপসাইলন 0 dq q প্রাইম বাই r স্কয়ার r ক্যাপ। এবার টোটাল শীটের জন্য করলে এবার ইন্টিগ্রেশনটা সারফেস ইন্টিগ্রেশন হবে, যে সারফেস ইন্টিগ্রেশন ডিএফ। পুরো মানগুলো বসিয়ে দিলে আসছে এফ ইকুয়াল টু, দেখো 1/4 পাই এপসাইলন 0, আচ্ছা কিউ প্রাইম কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, সারফেস ইন্টিগ্রেশন ডিকিউ, ডিকিউ মানে সিগমা ডিএস বাই আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে এইটা দাঁড়ালো আমাদের কিন্তু ফোর্সের ভ্যালু। তাহলে এইটা আমাদের সারফেস চার্জের জন্য, আর এইবার আসছে আমাদের আয়তন আধান বন্টনের জন্য। তাহলে আয়তন আধান বন্টন বা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি কি করব, দেখো আমরা একটা ভলিউমকে কল্পনা করব। সাপোজ এখানে আমি একটা ভলিউম নিলাম, ওকে। তাহলে এই ভলিউমটা হচ্ছে ভি। তাহলে এই ভি আয়তনের মধ্যে আমার কিউ আধান সুষমভাবে বন্টিত আছে। তাহলে এইখান থেকে আর ডিস্টেন্স দূরে আমার কি করতে হবে, টোটাল আধানটা বের করতে হবে। তাহলে এর মধ্যে আমি আরেকটা ক্ষুদ্র ভলিউম ডিভি কল্পনা করব। তাহলে সাপোজ দিস ইজ আওয়ার ডিভি। এটা আমাদের ডিভি, আর ডিভির মধ্যে আধান আছে ডিকিউ। এখান থেকে আর ডিস্টেন্স দূরে কিউ ড্যাশ আধানের উপর প্রযুক্ত বল। দেখো তাহলে কিউ আধান আছে
আছে ভি আয়তনে, তাহলে একক আয়তনে কত, আয়তন আধান ঘনত্ব রো ইকুয়াল টু কিউ বাই ভি বা ডি কিউ বাই ডিভি, এটাই। তাহলে ডিভি আয়তনের থেকে আর ডিস্টেন্স দূরে কিউ প্রাইমে প্রযুক্ত বল, দ্যাট ইজ ডিএফ ইকুয়াল টু সেই একই 1/4 পাই এপসাইলন 0 ডি কিউ কিউ প্রাইম বাই আর স্কোয়ার আর ক্যাপ, রাইট। এবার টোটাল আয়তনের জন্য করলে এফ ইকুয়াল টু, এবার আমাদের আসবে ভলিউম ইন্টিগ্রাল ডিএফ। তাহলে বিষয়বস্তুটা কি দাঁড়াচ্ছে, যে কিউ প্রাইম বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশন আমাদের ডি কিউর মান বসে দেবে রো ডিভি বাই আর স্কোয়ার আর ক্যাপ, আর এইটাই আমাদের টোটাল ফোর্সের মান। রাইট, তাহলে এই দাঁড়ালো আমাদের 3 রকম আয়তন বন্টনের জন্য, আধান বন্টনের জন্য কুলম্ব ফোর্সের ভ্যালু। দেখো যা করেছি সেটাই, 1 2। তাহলে নেক্সট, এবার আমাদের বলছে আয়তকার বৃত্তাকার রিংয়ের অক্ষস্থিত কোনো বিন্দুতে বল বা কুলম্ব ফোর্সের আমাদের অ্যাপ্লিকেশন। আজকে আমরা এই একটা অ্যাপ্লিকেশন দেখবো, দেখে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। দেখো এটা আমি লাইন বাই লাইন দেখাবো। তাহলে বেসিক্যালি এখানে কি হচ্ছে, দেখো একটা এ ব্যাসার্ধের গোলাকার রিং আছে, দেখতে পেয়েছো? রিং এর ব্যাসার্ধটা কত, এ। রিং এর সেন্টার ও থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা বিন্দু পি, এবং এই পি বিন্দুতে আমাদের ধরে নাও ক্যাপিটাল কিউ পরিমাণ আধান রেখে দেওয়া হচ্ছে। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? দেখো আমরা নিয়েছি কি চার্জ রিং বা আহিত রিং, তার মানে এই আহিত রিং এ কি থাকবে, আমাদের রৈখিক আধান থাকবে বা লিনিয়ার চার্জ থাকবে বা লাইন চার্জ থাকবে, ধরে নাও লিনিয়ার বলবো না, লাইন চার্জ। তাহলে পরিবাহীর দৈর্ঘ্য কত, এ ব্যাসার্ধের রিং, তার মানে পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2 পাই এ, বৃত্তের পরিধি। এই 2 পাই এর মধ্যে আমার আছে কিউ অ্যামাউন্টের আধান, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত, কিউ বাই 2 পাই এ। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, ক্লিয়ার। এইবার খেয়াল করো কিভাবে বের করবো, আমরা ক্ষুদ্র সেগমেন্ট এই এর উপর নিয়ে নেব। এই যে একটা ক্ষুদ্র সেগমেন্ট নেওয়া হয়েছে, এই ক্ষুদ্র সেগমেন্টে আমাদের আধান আছে ডি কিউ অ্যামাউন্টের, আর এই ক্ষুদ্র সেগমেন্টের দৈর্ঘ্য হচ্ছে আমাদের ডিএল। কথাটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এই ডি কিউ আধানের জন্য আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে ফোর্সের মান কত, ডিএফ, রাইট। তাহলে এই ডিএফ এর ডিরেকশনটা কোন দিকে যাবে, পি পয়েন্ট থেকে এইভাবে এদিকে আসবে, আর এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বলি থিটা, তাহলে ফোর্সের দুটো কম্পোনেন্ট ভাঙবে মেকানিক্সের কনসেপ্ট থেকে। দেখো এদিকে কি ডিএফ কস থিটা, আর এখানে কি ডিএফ সাইন থিটা, তাই তো? ওকে, একইভাবে যখন এখানে ডিকিউ আছে, সিমেট্রির কারণে
বা প্রতিসাম্যের কারণে অপোজিট জায়গাতেও তো আমার ডিকিউই থাকবে, তাই তো? তাহলে ফোর্সের যে উলম্ব উপাংশ ডিএফ সাইন থিটা, এটা বোথ ডিকিউর জন্য কি ইকুয়াল এন্ড অপোজিট হয়ে যাবে, যার ফলে উলম্ব উপাংশটা কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি বলতে পারি যে প্রতিসাম্যের জন্য বা ডিউ টু সিমেট্রি সমস্ত উলম্ব উপাংশ ডিএফ সাইন থিটার যে সাম, এটা 0। তাহলে টোটাল ফোর্স কত? সেটা হচ্ছে সামেশন ডিএফ কস থিটা, এইটা হচ্ছে টোটাল ফোর্স। এবার যেহেতু চার্জ ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াস, তার জন্য সামেশনের পরিবর্তে আমরা লিখবো ইন্টিগ্রেশন। তাহলে এফ ইকুয়াল টু কি, ইন্টিগ্রেশন ডিএফ কস থিটা। এবার ডিএফ এর ভ্যালুটা দেখো, তাহলে ডিএফ কত? ডিএফ ইকুয়াল টু আমরা বলতে পারি 1/4 পাই এপসাইলন 0 ডি কিউ ইন্টু ক্যাপিটাল কিউ, এই দূরত্বটাকে আমি আর বলেছি আর স্কোয়ার, এটাই। ওকে, তাহলে এবার আর আর এর ভ্যালু কি দেখো, ব্যাসার্ধ হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে আর, আর সেন্টার টু ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে এই জায়গাটার দৈর্ঘ্য আমার এ, তাহলে আর কত আসছে, আর এর ভ্যালু আমার রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা আসছে। সো ডিএফ আমাদের হয়ে যাচ্ছে 1/4 পাই এপসাইলন 0 ডি কিউ ইন্টু কিউ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কোনো সমস্যা নাই, তাই তো? ওকে, আর আমাদের জানার দরকার কি কস থিটার ভ্যালু। তাহলে ত্রিভুজটার দিকে খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা থিটা, লম্বের দৈর্ঘ্য এ, ভূমির দৈর্ঘ্য এক্স, অতিভুজের দৈর্ঘ্য আর। তাহলে কস থিটা সমান সমান কি, ভূমি বাই অতিভুজ। সো what we get, cos theta equal to আমরা পাচ্ছি x by r। সো cos theta equal to আমাদের আসছে x by root over a square plus x square। আচ্ছা, এটা তো এর স্কোয়ার হবে, এখানে আমি ভুল লিখেছি। তাহলে এবার আমি ভ্যালুগুলো পুট করব। তাহলে ইন্টিগ্রেশন ডিএফ মানে 1/4 পাই এপসাইলন 0 ডি কিউ ইন্টু কিউ বাই স্কোয়ার রুট কেটে গিয়ে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু কস থিটা এক্স বাই রুট মানে আমরা জানি টু দি পাওয়ার হাফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এটা দাঁড়াচ্ছে। তাহলে পুরো কনস্ট্যান্ট টার্মকে বাইরে বের করে দাও। এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 কিউ এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন ডি কিউ। ডি কিউ মানে কি,
দেখো ডিকিউ মানে ল্যামডা ডিএল না, কারণ ল্যামডা সমান সমান কি ডিকিউ বাই ডিএল, তাহলে ডিকিউ সমান সমান আসছে আমাদের ল্যামডা ডিএল, এইটাই দাঁড়াচ্ছে। এবার বৃত্তাকার রিং এর উপর আমি ইন্টিগ্রেশন করছি, তাহলে ডিএল এর উপর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কি 2 পাই এ, তাহলে এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 কিউ এক্স ল্যামডা ইন্টু 2 পাই এ বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এইটা হচ্ছে যে আহিত রিং এর কেন্দ্র থেকে এক্স ডিস্টেন্স দূরে কোনো বিন্দুতে প্রযুক্ত বলের মান। ঠিক আছে, আমাদের মেকানিজম গুলোকে মাথায় রাখতে হবে, মেকানিজম গুলো মাথায় না থাকলে কিন্তু আমরা নিউমেরিক্যালস করতে পারবো না, এটা আমি বারবার বলছি। তাহলে আগের পেজটায় দেখো এসছে আমাদের এই যে এফ এর মান যেটা আমি পুট করেছিলাম সেটাই এসছে, কারণ এই যে কিউ, তাহলে 1/4 পাই এপসাইলন 0 কিউ কিউ এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 এসছে। এইবার আমাদের কিছু স্পেশাল কেসকে দেখতে হবে। দেখো যদি সেন্টার হয় তাহলে সেন্টারে কি x0, তাহলে x0 যদি বসাই ফোর্সের ভ্যালু হয়ে যাবে 0। আর যদি এক্সটা আমাদের অনেক বেশি হয়ে যায়, যে এর থেকে অনেক বড়, রিং এর রেডিয়াস থেকে বড়, তাহলে আমরা এফ বেসিক্যালি পেলাম কি, এফটা আমি পাচ্ছি 1/4 পাই এপসাইলন 0 কিউ কিউ এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এইবার দূরত্ব আমি রিং থেকে অনেক দূরে চলে যাচ্ছি, এক্স অনেক বড়, তাহলে নিচে এটাকে আমি নেগলেক্ট করে দিতে পারি। তাহলে বেসিক্যালি এফ কি হয়ে যাচ্ছে, এফ হয়ে যাচ্ছে 1/4 পাই এপসাইলন 0 কিউ কিউ বাই এক্স স্কোয়ার, এই জিনিসটা আসছে। তা এই যে জিনিসটাই পেলাম, এই জিনিসটা কি, বিন্দু আধানের জন্য এক্স ডিস্টেন্স দূরে কুলম্ব ফোর্সের ভ্যালু না, তার মানে রিংটা আমাদের কাছে তখন একটা বিন্দু আধানের মতো প্রতীয়মান হবে। আশা করি এই অবধি কথা যা বলেছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর নেক্সট ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে জানবো এবং ইলেকট্রিক ফিল্ডের সম্পর্কে সবিস্তারে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখবো, কুলম্ব ফোর্সের কিছু অঙ্ক করবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এই জায়গাটাতেই